চিলাপাতার ফরেস্টের জিপ সাফারি শেষ। এখন আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি। কি হলো এমন নিচু দুদিন হলো আজকে চেক আউট করছো তো আমাদের এখানে হসপিটালে গিয়ে এবং আমাদের এখানকার চারপাশ আমাদের আত্মীয়তা কিরকম লাগলো তোমাদের? ভালো, জায়গাটা খুব সুন্দর, জায়গাটাও হেভি সুন্দর। লোকেশন নিয়ে কোনো কথা হবে না, লোকেশন রুম নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ, ভেরি গুড। কিন্তু সার্ভিসটা আমার মনে হচ্ছে একটু বেটার হওয়া দরকার ছিল, একটু প্রফেশনাল নয়। আমরা অ্যাকচুয়ালি হোমস্টে pull up when I'm summoned. Party never stopping, we gon' give them what they wanted. It's a line outside, let them in if they want it. Hey, party people on the left side, come on. Party people on the right side. Man, it's kinda feeling like a fire in the building. We gon' tear it up as soon as we get inside. It's a jam, party going up to the end. Everybody pulling out the cam, and they feeling like the fam. And I'm feeling like the man. Everybody knows just who I am. It's a jam, party going up to the end. Everybody pulling out the cam. চলে এলাম আমরা চিলাপাতা ইকো হোমস্টেতে। এখন সময় হয়ে গেছে 11টা, মানে মোটামুটি আমরা বেরিয়েছিলাম 9টা 15-20 নাগাদ। 1 ঘন্টা 45 মিনিট মতো লাগলো। 20 থেকে 25 কিলোমিটার, একটু ভেতরের রাস্তা, তাই একটু আস্তে আস্তেই আসতে হয়েছে। এই রিসর্টটাও খুব সুন্দর। চলো তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাই। দেরি করিস না, এই ব্যাগ ট্যাগগুলো আগে রুমে ঢোকা, বেরোতে হবে এক্ষুনি। আমরা ওইদিকে যাচ্ছে জঙ্গলের ভেতরে। এখানে সুন্দর বসার জায়গা, এখানে একটা দোলনা ভাই দুলছে। এখানে কার পার্কিং, মোটামুটি 4-5টা গাড়ি। এই হচ্ছে সুন্দর কটেজ, এখানে 3টে কটেজ আছে। এই কটেজটার নাম পানকৌড়ি। ভেতরের রুমগুলো তোমাদের দেখাবো, আগে বাইরে থেকে দেখিনি। একটা হলুদ, একটা আকাশি, আর একটা পিঙ্ক কালার। এটার নাম নীলকণ্ঠ, আর এটার নাম শঙ্খচিল। চারিদিকটাই পুরো জঙ্গল, আর খাওয়ার জায়গাটা এটা। এটা হচ্ছে কিচেন, সুন্দর ছিমছাম কিচেন। এখানে আজকে প্ল্যান আছে আমরা মাটন নিয়ে এসে নিজেরাই রান্না করব, রান্না করে খাবো। এখানে আসে গো কোনো জন্তু জানোয়ার? কি আসে বেশি? কি আসে? বাইসন আসে। কি সকালের দিকে? হাতি আসে? হাতিও আসে। গন্ডার কোথায়, কোন জায়গাটা আসে? ওই দিকটা দিয়ে নাকি? এদিকে সব দিকেও বের হয়। শঙ্খচিল রুমটার সামনে, রুমটার ভিউটা তোমাদের দেখিয়ে দিই, রুমটা কেমন। এটা হচ্ছে 4 বেডেড। এখানে একটা বেড, এখানে একটা বেড, 4 বেডেড। এখানে 4 বেডে, এখানে একটা আয়না আছে। সুন্দর ছিমছাম রুম, সুন্দর সাজানো গোছানো। এখানে একটা টেবিল আছে, ঠিকঠাক। বাকি রুমগুলো নীলকণ্ঠ। একটাই ওয়ান বেড। ধারা ভাই 1 বেড। এখানে 3 জন সুন্দরভাবে থাকতে হবে।
এটা হচ্ছে বাথরুম, সব রুমের বাথরুম সেম। শুধু শঙ্খচিল রুমটাতেই 4-5 জন থাকতে পারবে, এই বাকি দুটো রুম 3 জন করে। চলো এবার ব্রেকফাস্ট করে আমরা যাবো বক্সার জয়েন্ট। শোনো আড্ডা ঠিক আছে রাখো, আমি তুমি এমালডু দূরে হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, যেটা থার্সডে করে থাকে বন্ধ, সেটা আমাদের জানা ছিল না, তাই এখান থেকেই ঢুকতে দিচ্ছে না। আমরা বক্সা জয়ন্তী যাবো ভেবেছিলাম। তো তোমরা যারা থার্সডে প্ল্যান করছো এটা, তারা এসো না, কারণ থার্সডে এখান থেকে যেতে পারবে না। যদিও লোকাল কিছু টোটো ড্রাইভাররা বলছে নিয়ে যাবো, তার বদলে 1500 টাকা 1000 টাকা করে পার গাড়ি এরকম চাইছে, বাট না আসাই বেটার আমার মনে হয়। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম সব জায়গার মতো যে রাস্তাটা খোলা থাকবে, কিন্তু এটা বক্সার সাফারি বন্ধ তো জানি, মানে রাস্তাটা এখান থেকেই পুরো বন্ধ। আজকে বৃহস্পতিবার যেহেতু যেতে দেয় না, মানে ভেতরে কি কোনো মানে কাজ চলে আজকে, কিছুর কাজ চলে? অ্যাকচুয়ালি বৃহস্পতিবার করে একটা যেহেতু একটা সাপ্তাহিক বন্ধ রেখেছে। আচ্ছা, সাপ্তাহিক বন্ধ হিসেবে ওটা বৃহস্পতিবারটা যেতে, মানে সাফারির সাথে সাথে এই রাস্তাটাও বন্ধ, যারা মানে ট্যুরিস্টদের জন্য বন্ধ। আজকে আমরা ভেবেছিলাম বক্সা ফোর্ট আর জয়ন্তী রিভার যাব। আজকে বৃহস্পতিবার, আমরা এখন যখন এখানে চেকপোস্টে এসে বলছি আজকে বৃহস্পতিবার, এই চেকপোস্ট থেকে আর কোনো ট্যুরিস্টের গাড়ি ঢুকতে দেবে না, ঢোকা যায় না। একমাত্র ভেতরে যাদের রিসর্ট আছে তাদের 3 থেকে 4 দিন আগে ইনফর্ম করতে হয় যে আমরা এদিনকে আসবো, তাহলেই পারমিশন দেবে, আদারওয়াইজ পারমিশন দেবে না। লোকাল যারা এখানে থাকে রেসিডেন্ট, তাদের পারমিশন আছে। তো আজকে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হচ্ছে, আমরা কালকে আবার আমাদের দুপুরবেলা এসে আমরা বক্সা জয়ন্তীটা করব। আজকের মতো প্ল্যানটা ড্রপ করতে হচ্ছে, আনফর্চুনেট, বাট এটাই লাইফ। যেহেতু আমাদের সেদিনকে আর কোনো প্ল্যান ছিল না, তাই সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া খেয়ে প্ল্যান করলাম রাজা ভাত খাওয়ার মিউজিয়ামে যাব। দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার হওয়া সেটাও বন্ধ ছিল, তাই আমরা আর কোনো দিকে না গিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা ফিরে এলাম এখন রিসর্টে আবার। আনফর্চুনেটলি আজকে বৃহস্পতিবার বলে সব জায়গায় বন্ধ ছিল। আমরা যে মিউজিয়ামটাও যাবো ভেবেছিলাম সেটাও বন্ধ ছিল। তো ফিরে এলাম, এখানেই আজকে মজা করব, নিজেরা মাটন ফাটন রান্না করে এখানেই খাবো। কালকে সকালবেলা আমাদের আছে হাতি সাফারি, আর বিকালবেলাও আরেকটা সাফারি আছে, জিপ সাফারি আছে চিলাপাতা থেকেই। তো আপাতত সেরকম কিছু করার নেই, চা খাই, চা এসছে রাত্রে। এবার কালকে হাতি সাফারির জন্য আমাদের করতে হয়েছিল আগের দিন সন্ধেবেলায় রিপোর্টিং। এই সাফারির জন্য পারমিট করাতে গেলে সমস্ত মেম্বারের অরিজিনাল আধার কার্ড আর জেরক্স কপি একটা করে সঙ্গে রাখতে হবে। আর যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি প্রতি একটি গাইড, যেটি 350 টাকা করে পার গাড়ি হিসেবে গণ্য করা হবে। সন্ধ্যে এখন 8:30, আর আমাদের রিসর্টটা খুব সুন্দর সাজিয়েছে, মানে লাইটগুলো খুব সুন্দর লাগিয়েছে বর্ডারে। আসছিস কেন রে? বেশ সুন্দর লাগানো। আমরা এখন গেছিলাম সাফারি, কালকে সকালে যেটা করব আমরা হাতি সাফারি অলং থেকে, সেইটার জন্য আগের দিন রিপোর্টিং করতে হয়, সেই রিপোর্টিংটাই করতে গেছিলাম। তো তোমরাও যদি হাতি সাফারি করতে চাও তাহলে আগের দিন কিন্তু সেখানে গিয়ে রিপোর্টিং করতে হবে।
এখন আমরা ম্যাগি খাবো। আর মাটনটা কোথায়? মাটন একদম গরম গরম, লাল লাল, ঝাল ঝাল। সেদিন রাতে ডিনারটা জাস্ট জমে গেছিল। গরম ভাত তার সাথে মাটনের পাতলা ঝোল দিয়ে খেয়ে আমরা তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালেই ছিল আমাদের হাতি সাফারি। গুড মর্নিং সবাইকে। আজকে 28 মার্চ শুক্রবার, সকাল এখন 4:54। আজকে সকালবেলা আমরা এখন যাচ্ছি হলংয়ের হাতি সাফারিতে। তার জন্য আমাদের এখান থেকে যাত্রা করতে হবে 45 মিনিট মতো। এখান থেকে চিলাপাতা থেকে হলং বাংলো 45 মিনিট থেকে 50 মিনিট মতো। আমরা 5টার সময় বেরোচ্ছি, 6:15 মধ্যে রিপোর্টিং আছে। 6:45 থেকে আমাদের হাতি রাইড শুরু। চলো ডিরেক্ট গিয়ে হলং বাংলোতে যাই, গিয়ে 6:45 থেকে তোমাদের হাতি সাফারিতে কী কী আমরা দেখতে পাচ্ছি তা তোমরা দেখো। এখন সময় 6:15 সময় গাইড আসবে, তারপর আমাদের নিয়ে যাবে হলং বাংলোর ওখানে। ওখান থেকে আমাদের হাতি সাফারি স্টার্ট হবে। আমরা এখন একটু চা খেয়ে নিই। একদম চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। মিটার আছে, আর হলং বাংলো গেট থেকে 6.5 কিলোমিটার আছে, কাউন্টার থেকে 7 কিলোমিটার। আচ্ছা, ডান দিকে ফেন্সিং আছে। ফেন্সিং দেওয়ার কারণটা হচ্ছে পাশে গ্রাম আছে, গ্রামের দিকটা জীবজন্তু যেতে না পারে তার জন্য ফেন্সিং দেওয়া আছে। এগুলো ডিসি কারেন্ট, শুধু ঝাটকা দেয়। এটা রাত্রে বেলায় থাকে, দিনের বেলা থাকে না। এগুলো মেন জঙ্গল বাদিকটা। আর এখানে যেগুলো জীবজন্তু দেখা যায়, হাতি, বাইসন, গন্ডার, হরিণ, ময়ূর, এগুলি বেশি দেখা যায়। আর এখানে 4 প্রজাতির হরিণ আছে: হক ডিয়ার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, সম্বার ডিয়ার। আর জলদাপাড়া মেন হলো গন্ডার। এখানে গন্ডার আছে 332 প্লাস আছে। হাতির তো সেন্সাস হয় না, হাতি এক জায়গায় থাকে না, ম্যাগ্রেট করতে থাকে। চিতাবাঘ এখানে দেখা যায়। হ্যাঁ, চিতাবাঘ দেখা যায়। ওটা তো খুবই কম না? খুবই কম আছে, মানে 100 প্লাস আছে। এরিয়া তুলনায় কমে আছে। এটা বেশিরভাগের চা বাগান এলাকাতে থাকে। এর যে বাইরে কিছুদূর যাওয়ার পরে জায়গা 1/2 কিলোমিটার 1 কিলোমিটার যাওয়ার পরে গ্রাম আছে। ওই গ্রামের সাইডে যখন তো ধান আবাদি কিছু চাষবাস হয় না, ফসল নষ্ট করার পরে এখন চা বাগান লাগাচ্ছে। তো ওইসব চা বাগান এলাকাতে বেশি থাকে। চা বাগানে ওরা কেন বেশি থাকে, মানে জঙ্গল ছেড়ে? অ্যাকচুয়ালি কি চা বাগান এলাকাতে না শিকার করতে অ্যাজিলি হয়, যেরকম ছাগল ওদেরকে তো শিকার করতে অ্যাজিলি হয়। এবার হরিণ তো এখানে দৌড়ায়, আরো লুকানোরও স্কোপটা পায়। হ্যাঁ, চায়ের পাতা মতো। চা বাগান ফরেস্ট লোকবো না, চা বাগানের ওই যে হরিণ 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 বার্কিং ডিয়ার। জানোয়ারের সব উল্টা আছে। পাহাড়ে বৃষ্টির জন্য। পাহাড়ে বৃষ্টি এইখানে আঘাত করছিল, এখানে তো করছিল। প্রচুর তো মারাও গেছে এইখান থেকে বাংলাদেশে 10টা গন্ডার চলে গেছিল দেশে ওই সময়। হ্যাঁ, এটা অক্টোবর 5 তারিখে। 10টার মধ্যে 8টা নিয়ে আসে, একটা তো মারা গেছে। একটা 10টা গেছে এই সাইডে আছে, পাতলা খাওয়ার জন্য পরিচিত আছে। আমরা হলং বাংলোর দিকে এগোনোর সাথে সাথে আমাদের সাথে যেমন বার্কিং ডিয়ারের দেখা হলো, তেমনি এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সাথে দেখা হয়ে গেল এক কুনকি হাতির। 2021 সালের
সাফারির সময়ও আমরা এরমভাবেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখা হয়েছিল এক কুনকি হাতির। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল সবার। চলে এসছে হলং বাংলোর সামনে। এখন এখান থেকে আমাদের হাতি সাফারি স্টার্ট। হাতি অলরেডি চলে এসছে। এই একটা হাতি, আরো দেখো আমার নাম শুভদা, এই আমাকে বলছে আবদা, এটি ঠিক? বলুন আবদা। ওইদিকে চলে ঘুরে বসে চেয়ারে মতো করে। ঠিক আছে, যাবো না। নাম কি? একটু রিস্ক তো লাগছে, কারণ এদিক ওদিক মানে মনে হচ্ছে পড়ে যাবো এরকম টাইপের একটু ফিলিং। এত ভয় পেলে কি করে হবে? বলছে কত সুন্দর হাঁটছি। মজা লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হাতির পিঠে চড়ে। আমাদের হাতিটার নাম ডায়না। হ্যাঁ, এই ডায়নার পিঠে চড়েই আমরা দেখলাম জঙ্গলের সৌন্দর্য আর নীরবতা। চারিদিকে শুধু ময়ূর আর বিভিন্ন পাখির ডাক, তার সাথে দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির জঙ্গলি ফুল আর গাছ। কেমন লাগছে পল্টু? দারুণ এক্সপিরিয়েন্স না? গোপাল কেমন লাগছে? কেমন লাগছে? খুব মজা লাগছে না? প্রথম একটু ভয় লাগছিল, বাট এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে না? সামনেই একটা ছোট্ট জল জায়গা। এটাই কি নদীটা? আচ্ছা। সামনে যে ওয়াটার ক্রসিংটা দেখা যাচ্ছে সেটা পেরোলেই পড়বে একটি বড় মাঠ, যেটি হলো হলং বাংলোর সাইটিং পয়েন্ট। আমরা গত এপিসোডে জেরিসামারা জিপ সাফারিটা যেটা করেছিলাম, সেইখানে হলং বাংলো একটি সাইটিং পয়েন্ট আমাদের ছিল। আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু পাখির শব্দ, পাখির ডাকের শব্দ শুনতে পাচ্ছি। অনবদ্য এক্সপিরিয়েন্স। একদম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ,
ময়ূরটা, হ্যাঁ ময়ূরী, এটা হচ্ছে হলং বাংলো। দূরে ওইদিকে হচ্ছে হলং বাংলো। ওই আমাদের আরেকজন, আমরা কালকে আমরা সেদিকে যখন এসেছিলাম ওইখান থেকে দেখছিলাম না, হ্যাঁ এটাই দেখা যাচ্ছে। এখানে দেখতে পাবি টগর ফুল, ছোট ছোট গাছে টগর ফুল হয় না? হলং বাংলো সাইটিং মাঠটা পেরোনোর পর চারিদিকে জঙ্গলের মধ্যে দেখা মিলল কিছু সাদা সাদা ফুলের। গাইডকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম এগুলো সাদা সাদা জংলি টগর ফুল। জংলি টগর। প্রায় আধা ঘন্টা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর আমাদের দেখা মিলল দুটি গন্ডারের। চোখের সামনে গন্ডার। দেখছি আমাদেরকে। একটু দূর যেতেই দেখা মিলল আরও একটি বড় গন্ডারের। জঙ্গলের মধ্যে দিয়ে আরও একটু দূরে যেতেই দেখা মিলল একটি সাম্বার ডিয়ারের, যেটি গাছগাছালির মাঝখানে শান্তভাবে বসেছিল। জঙ্গলকে খুব সুন্দরভাবে উপভোগ করতে গেলে আর পশু পাখিকে সামনে দিয়ে দেখতে গেলে হাতি সাফারি তোমাদের করতেই হবে। তারপর ফেরার পথে দেখা হলো কিছু ময়ূরের, আর আমরা এবার আমাদের হাতি সাফারির যাত্রা শেষ করলাম। যেখান থেকে শুরু করলাম ঠিক সেখানেই এসে হলং বাংলোতে আমাদের হাতি সাফারি শেষ হলো। এরপর তোমরা চাইলে তোমরা তুলে নিতেই পারো হাতির সাথে কিছু ফটো। সেমনি আমরাও তুলে নিয়েছিলাম হাতির সাথে আর গাইডের সাথে দুটি ফটো। আমরা জাস্ট ফিরলাম এখন গাড়িতে হাতি সাফারি করে। অসাধারণ এক্সপিরিয়েন্স, আমি সবাইকে বলবো অবশ্যই করা উচিত। জিপ সাফারির থেকেও হাতি সাফারিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। শুধু আমার বলে না, আমরা এখানে যতজন ছিলাম একদম কোর জঙ্গলে ঢুকছিলাম যখন, বেশ ভালো লাগছিলো। অনেক কিছু দেখতে পেরেছি যেগুলো আমরা জিপ সাফারি করে এতদিন দেখতে পাইনি। অনেস্টলি সাফারি করো বা না করো, বাট হাতি সাফারি অতি অবশ্যই করবেন আপনারা। এটা যদি মিস না করেন তাহলে আপনারা যে মানে ভালো জিনিস মিস করবেন। ভালো মানে খুব এক অনন্য অসাধারণ মানে অভিজ্ঞতা এটা একটা, মানে একদমই ঠিক কথা। জিপ সাফারিতে আপনারা পাবেন না এই অভিজ্ঞতা। একদমই ঠিক কথা। তো অবশ্যই এইটা করা উচিত। কীরকমভাবে বুকিং করবেন? অনলাইনে বুকিংয়ের ওয়েবসাইট আছে, ওখান থেকে বুকিং করবেন। মাত্র প্রত্যেকটা স্লটে 16টা করে সিট থাকে, তো তাড়াতাড়ি বুকিং করতে হবে। শুরু হয় সকাল 5:15 থেকে, তারপর 6:45 যেটা আমরা করেছি, তারপর 8:15, এরকম পরপর 45 to 1 আওয়ারের ট্রিপ হয়। সেটাতে সুন্দরভাবে আপনারা বুকিং করতে পারবেন। আগের দিন রিপোর্টিং টাইম সকাল সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি। তার মধ্যে এসে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে যেতে হবে, মানে দেখাতে হবে। তারপর ওরা একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে পরের দিন সকালে আসতে হবে। এটাই হচ্ছে প্রসিডিওর। আমি বলবো অবশ্যই আপনারা হাতি সাফারি করুন। আজকে আমাদের আরেকটা সাফারি আছে, সেটা দুপুর 2টো দিয়ে জিপ সাফারি চিলাপাতা থেকে। এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করব, হোটেলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চিলাপাতায় জিপ সাফারি করব, যেটা আমাদের রিসর্টের সামনেই আসবে গাড়ি, সেখান থেকেই আমরা যাব। রিসর্টে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব চিলাপাতা জিপ সাফারির জন্য। সাফারির টাইম হচ্ছে দুপুর 2টো থেকে। চিলাপাতা জিপ সাফারি জিপ আসবে আমাদের রিসর্টের বাইরে, এখান থেকেই আমাদের পিক করবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, একদম ডিরেক্ট আমরা দেখা করছি জিপে সাফারি করতে করতে। আমাদের এখনকার সাফারি চিলাপাতার
জিপ সাফারি 1:30 মতো বাজে, 2টো দিয়ে স্টার্ট হবে। আমরা গাড়িতে উঠে গেছি অলরেডি। কি বললি? চিলাপাতার সাফারি, জিপ সাফারি করার জন্য প্রথমে আগের দিয়ে তো বুকিং করে রাখতেই হবে। আর তোমরা যদি চিলাপাতার যে রিসর্টে থাকবে সেই রিসর্টে তোমাদের পিক করতে চলে যাবে জিপ, এবং এখানে নিয়ে এসে তোমাদের রেজিস্টার করতে হবে যে কজন আছো তাদের নাম দিয়ে আর আধার কার্ড বা কোনো একটা আইডেন্টিটি জেরক্স দিয়ে। এখান থেকে আমরা এখন যাত্রা শুরু করব 2টোর সময় টাইমিং, এখন 1:45 বাজে। 2টোর সময় গিয়ে আমাদের রাইডটা হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। সেইটা পুরো চিলাপাতা জঙ্গলটা ঘোরাবে, তারপর আমরা ওখান থেকে করে বাড়ি আসবো। চলো ডিরেক্ট জিপে কি কি দেখতে পাই তোমাদের তুলে দিলেই তো হবে, তো পাশেই তুলে দাও। কালকে আমরা এই জায়গাটা এসে ছবি তুলেছিলাম। আজকে এখান থেকেই আমরা আবার স্টার্ট করছি জার্নি চিলাপাতার জঙ্গলটা। পেছন দিকটা দেখো, পুরো কোর জঙ্গল, লম্বা জন দেখতে পাবো। হোপসো কিছু দেখতে পাবো, দাঁড়াও কারণ লাস্ট কয়েকদিন ধরে নাকি হাতি দেখা যাচ্ছে। এক্সপেক্ট করছি একটা হাতি দেখা যাবে, কারণ আমরা গন্ডার অলরেডি দেখেছি। এক্সপেক্ট করছি একটা হাতি দেখা যাবে। চল। আমরা ওখানেই তো ছিলাম। ওই পাটটা হচ্ছে জলদাপাড়া। ওই দেখো হ্যাঁ হাতি, ওই যে দূরে হাতি। হ্যাঁ একটা ওই হেঁটে যাচ্ছে, দুটো পর আছে। দুটো হাতি অনেকটা দূরে আছে, খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরা এত বোঝাই যাবে না। এটা হচ্ছে তোরসা নদীর চর। এটা আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যের সীমানা অনেক দূরে। অ্যাকচুয়ালি কয়েক মাস আগে ভুটান থেকে জল ছাড়া হয়েছিল 5 অক্টোবর নাগাদ। তখন এখানে বন্যা হয়ে গেছিলো। তখন যত গন্ডার ছিল ভেসে গেছিলো, 10খানা গন্ডার ভেসে গেছিলো, তার মধ্যে 8টাকে উদ্ধার করা হয়েছে। ময়ূর ডাকছে। ঠিক আছে, এবারে চুপ করো ভাই। 10টা গন্ডার বেঁচে গেছিলো, তার মধ্যে 8টাকে উদ্ধার করা হয়েছিল, 1টাকে পাওয়া যায়নি, আর 1টা মারা গেছিলো। আর হাতিও কিছু চলে গেছিলো, যাই হোক উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে এই জায়গাটা এরম হয়ে যায় বন্যা হওয়ার পর। রাত্রিবেলার দিকে এখানে গন্ডার, হাতি, বাইসন সব আসে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আরও বড় বড় ঘাস ছিল, বাট এখন পুরো খারাপ হয়ে গেছে জায়গাটা। দূরে 2টো হাতি দাঁড়িয়ে আছে শুধু। যাই হোক ঠিক আছে, হাতি অ্যাটলিস্ট দেখা গেল। পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। সামনে দেখবে না, সামনে একটা ওয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয় নলরাজার গড়। কি কার? নলরাজার গড় আর কি, দুর্গ। নলরাজার গড়। হ্যাঁ, এটা কোচবিহার রাজা যেটা ছিল, মানে কোচ রাজার সেনাপতি ছিলেন চিলারায়। সেই চিলারায়ের দুর্গটা ছিল এখানটায়। বাউন্ডারি ওয়াল, এটা বাউন্ডারি ওয়াল ছিল। পুরো একটা এটা বাউন্ডারি করা আছে, তার ভিতরে মানে দুর্গটা ছিল। দুর্গটা দেখতে পাবো এখন আর কোথাও নেই। এখন নেই আর কি, বসে গেছে।
এই গেটটা সুড়ঙ্গ মতো দেখা যাচ্ছে। এটা ঢোকার গেট ছিল, এটা ঢোকার গেট। চাঁদের আমাদের চিলাপাতার জিপ সাফারি কমপ্লিট, অলরেডি গ্রামের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে আমরা এবার যাব হচ্ছে রিসর্টের দিকে। আজকের দিনটাই আমাদের শেষ দিন। তিনখানা সাফারি খুবই ভালো লাগলো। আমি রেকমেন্ড করবো তিনটেই করো, যদি তিনটে না করতে পারো অ্যাটলিস্ট এই চিলাপাতার এই সাফারিটা আর হলংয়ের হাতি সাফারিটা অবশ্যই করো, এই দুটো। যাই হোক, চলো আজকে শেষ দিন, সবাই মিলে একটু এনজয় করব। কালকে আবার বেরোনো, সেই আবার রোড জার্নি। কলকাতা টু লাটাগুড়ি এসেছিলাম আগে, আর এবার হচ্ছে চিলাপাতা টু কলকাতা। চলো তাহলে রুমের দিকে যাই, মানে রিসর্টের দিকে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুরা এনজয় করি। 3-4 ঈশান কোণের নিশানে তার লেখা আছে নাম, ঝোড়ো হাওয়া বইছে তোমার স্বপ্নকে। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, তাই মনটা একটু খারাপ। তার সাথে একটু ভালো লাগছে যে বাড়ি 7 দিন পর ফিরে যাব। যাই হোক, চিলাপাতার এক্সপিরিয়েন্স খুব সুন্দর, আমাদের সাফারিও খুব সুন্দর হয়েছে। আমাদের সাথে যে দুই দাদা আমাদের সারাক্ষণ খাবারের জোগাড় দিয়েছে, সেই দুই দাদার সাথে দেখিয়ে দিই। সেই দুই দাদা হলো, এক দাদা এই হাই করে দাও দাদা, আরেক দাদা খুব ভালো আমাদের সাথে থেকেছে, খুব ভালো দুই দাদাই। চলো এবার আমরা বেরোই অন দ্য ওয়ে টু কলকাতা। এগোলে তবু জমবে অভিযান, এগোতে হবে ছুটান, এগোলে তবু জমবে অভিযান, এগোতে হবে ছুটান। চাঁদের পাহাড় যাওয়ার পথে ডামলিং মনেস্ট্রিটা ঘুরে গেলাম, খুব সুন্দর, খুবই সুন্দর। বলবো সবাই একবার এটা দেখে যেও। এইভাবেই শেষ হলো আমাদের 2026-এর টুয়ার্স ট্রিপ। বাট অনেস্টলি স্পিকিং, we don't have any regret about this trip because पिक्चर अभी बाकी है मेरे दोस्त। रातें सुरंग सी बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए
আমি সেই ভোরবেলা উঠেছি 3টের সময়। হ্যাঁ আমি তো 5টার সময় উঠেছি। শুভকে তুমি দেবে না, আমি হয়তো ও এই একদম মুখটা ভিজিয়ে দিয়েছে বলে দে। কি আর কি ঘুমাবে আমি এখন